আজ আমরা এমন একজনের কথা বলবো যার নাম শুনলেই ইউটিউবের কথা মনে পড়ে, জিমি ডোনাল্ডসন। না, এই নামে হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু মিস্টার বিস্ট নামটা শুনলেই কিন্তু সবাই চেনে। তো চলুন এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। একবার ভেবে দেখুন তো, একদিকে একটা ১৩ বছরের লাজুক ছেলে যে ক্যামেরার সামনে কথা বলতেও ভয় পেত, আর অন্যদিকে আজকের বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে প্রভাবশালী ইউটিউবার। এই যে আকাশ পাতাল তফাত, এই রূপান্তরটাই কিন্তু মিস্টার বিস্টের গল্পের আসল ম্যাজিক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা সম্ভব হলো কিভাবে? কিভাবে একজন সাধারণ ছেলে নিজের বেডরুম থেকে শুরু করে একটা বিলিয়ন ডলারের মিডিয়া এম্পায়ার দাঁড় করিয়ে ফেলল? চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। শুরুটা কিন্তু একদমই সহজ ছিল না, যতটা না বাইরে থেকে মনে হয়। চলুন একদম গোড়া থেকে শুরু করি। ফিরে যাই জিমির সেই ছোটবেলায়, যে কঠিন সময়গুলোই তাকে আজকের মিস্টার বিস্ট বানিয়েছে। ওর জন্ম হয়েছিল এক মিলিটারি পরিবারে, কিন্তু খুব ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। একলা মায়ের কাছে বড় হওয়া জিমি ছিল ভীষণ একা আর অন্তর্মুখী স্বভাবের। আর এই একাকিত্ব থেকে মুক্তির পথ হিসেবে সে খুঁজে নিয়েছিল ইউটিউবকে। ওটাই ছিল তার নিজের জগৎ। আর ঠিক তখনই তার জীবনে একটা বড় ঝড় আসে। তার ক্রোনস ডিজিজ ধরা পড়ে। এই অসুখের কারণে তার বেসবল খেলার স্বপ্নটা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু জানেন তো, মাঝে মাঝে বড় কোনো ধাক্কাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বেসবল ছাড়ার পর তার সব জেদ, সব মনোযোগ এসে পড়ল একটাই জিনিসের উপর, ইউটিউব। তবে সাফল্য কিন্তু একদিনে আসেনি, একদমই না। এর পেছনে ছিল টানা ৭ বছরের নাছোড়বান্দা পরিশ্রম আর ধৈর্যের এক লম্বা গল্প। চলুন তার সেই স্ট্রাগলের দিনগুলোতে একবার ঢুমেরে আসি। ভাবা যায়, ২০১২ সালে চ্যানেল শুরু করার পর কেটে গেছে প্রায় ৫ বছর। ৪০০রও বেশি ভিডিও আপলোড করা শেষ, কিন্তু সাফল্য তখনও বহু দূরে। অবস্থা এমন হয়েছিল যে তার মা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বসেন, হয় কলেজে যাও, না হয় বাড়ি ছেড়ে দাও। চিন্তা করুন একবার সেই সময়ের মানসিক চাপটা। আর তখন তার সম্বল বলতে কি ছিল জানেন? একটা সাধারণ উইন্ডোজ ফোন, যেটা দিয়ে 480pতে ভিডিও করা হতো, আর এডিটিং চলত ভাইয়ের পুরনো ল্যাপটপে। একটা মাইক্রোফোন বা ভালো ক্যামেরা কেনার জন্য $1 করে জমাত সে। কিন্তু তার সাথে ছিল অদম্য ইচ্ছা আর তার বন্ধু ক্রিস টাইসন। আর এরপরেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। এত বছরের চেষ্টার পর জিমি ফাইনালি সেই ভাইরাল হওয়ার সিক্রেট কোডটা খুঁজে পায়। কি ছিল সেই কৌশল? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কে ভাবতে পেরেছিল বলুন তো, টানা ৪০ ঘণ্টা ধরে ক্যামেরার সামনে বসে ১ থেকে ১ লক্ষ পর্যন্ত গোনা। এই অদ্ভুত, প্রায় পাগলামির মতো একটা কাজই ছিল তার প্রথম ভাইরাল ভিডিও। এই একটা ভিডিওই তাকে ইউটিউবের হাজারো ভিড়ের মধ্যে থেকে আলাদা করে চিনিয়ে দেয়। ওই ভিডিওটা থেকে সে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল, ইউটিউবে যদি সফল হতে হয় তাহলে সাধারণ কিছু করলে চলবে না। এমন কিছু করতে হবে যা অবিশ্বাস্য, যা মানুষ কল্পনাও করতে পারে না। আর এই আইডিয়াটাই হয়ে দাঁড়ালো তার ভবিষ্যতের সব কন্টেন্টের মূল মন্ত্র। এরপর সে একটা দারুণ সিস্টেম তৈরি করে ফেলল, যাকে বলা যায় একটা ভাইরাল চক্র। ব্যাপারটা খুব সহজ। প্রথমে একটা ব্র্যান্ড ডিল থেকে টাকা নেওয়া, সেই সব টাকা দিয়ে আরও বড় আর পাগলাটে একটা ভিডিও বানানো, সেই ভিডিও ভাইরাল হলে আরও বড় ব্র্যান্ড ডিল পাওয়া, আর এই চক্রটা চলতেই থাকে। এর পেছনে কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করেছিল, যেটাকে বলে ওয়ার্ম গ্লো এফেক্ট। ব্যাপারটা হলো, যখন আমরা দেখি অন্য কেউ সাহায্য পাচ্ছে বা কোনো উপহার পাচ্ছে, তখন আমাদের নিজেদেরও খুব ভালো লাগে, তাই না? জিমির ভিডিওগুলো ঠিক এই অনুভূতিটাকেই কাজে লাগিয়েছিল, আর তাই মানুষ সেগুলো এত বেশি শেয়ার করত। শুধু কন্টেন্টই নয়, সে থাম্বনেলের খেলাটাও পুরোপুরি বুঝে গিয়েছিল। থাম্বনেল হতে হবে একদম পরিষ্কার, কোনো বাড়তি জিনিস থাকবে না, থাকবে ছোট আর বড় জিনিসের একটা অবাক করার তুলনা। আর রঙের ব্যবহার হবে এমন যা মানুষের চোখে পড়তে বাধ্য। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তার ভিউ অনেক বাড়িয়ে দিয়েছিল। এমনকি দর্শকদের ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখার জন্য তার একটা নিখুঁত ফর্মুলা ছিল। তার ফাঁস হওয়া একটা ডকুমেন্ট থেকে এটা জানা যায়। ভিডিওর প্রথম 10 সেকেন্ডের মধ্যেই আসল হুক, এরপর কিছুক্ষণ পর পর নতুন নতুন টুইস্ট বা চমক, আর শেষটা হবে এমনভাবে যাতে পরের ভিডিও দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু খ্যাতির চূড়ায় ওঠার রাস্তাটা তো আর সবসময় মসৃণ হয় না, তাই না? এবার আমরা জানব তার ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা সংকটের কথা। এমন একটা সময় এসেছিল যখন মনে হচ্ছিল তার সবকিছু বুঝি শেষ হয়ে যাবে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার এক প্রাক্তন কর্মী হঠাৎ করে কিছু মারাত্মক অভিযোগ আনেন। বলা হয় মিস্টার বিস্টের ভিডিওগুলো নাকি সিজিআই দিয়ে বানানো, তার চ্যারিটির টাকা নাকি আসলে দেয়া হয় না,
আর প্রতিযোগিতার বিজয়ীরাও নাকি কোনো পুরস্কার পায় না। এই অভিযোগগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একদিকে তখন ইন্টারনেট জুড়ে হ্যাশট্যাগ বয়কট মিস্টার বিস্ট ট্রেন্ড করছে, ব্র্যান্ডগুলো সরে যাচ্ছে। আর অন্যদিকে মিস্টার বিস্ট, সে ছিল একদম চুপ। কোনো তাড়াহুড়ো করে উত্তর না দিয়ে সে ঠান্ডা মাথায় সব তথ্য আর প্রমাণ জোগাড় করতে থাকে। এরপর সে যখন সামনে এলো তখন তার হাতে ছিল অকাট্য প্রমাণ। একটা লম্বা ভিডিওতে সে প্রত্যেকটা অভিযোগকে ফ্যাক্টস দিয়ে ভুল প্রমাণ করে। এমনকি সে 2 ঘন্টার একটা পডকাস্ট করে সব প্রশ্নের উত্তর দেয়। আর সবচেয়ে বড় কথা, সে প্রমাণ করে দেখায় যে তার চ্যারিটি বিস্ট ফিল্যান্থ্রপি একটা রেজিস্টার্ড সংস্থা, যার সব হিসাব নিকাশ সবার জন্য খোলা। এই স্বচ্ছতার কারণে সে শুধু এই সংকট থেকে বেরিয়ে আসেনি, বরং তার দর্শকদের আস্থা যেন আরও বেড়ে গেল। এই ঘটনা প্রমাণ করে দিল তার আর তার ফ্যানদের সম্পর্কটা কতটা মজবুত। এইসব ঝড় সামলে মিস্টার বিস্ট এখন আরও অনেক বেশি শক্তিশালী। একজন ইউটিউবার থেকে সে এখন হয়ে উঠেছে একটা মিডিয়া মোঘল। চলুন তার গড়া এই বিশাল সাম্রাজ্যটা একবার এক ঝলকে দেখে নিই। তার মূল ইউটিউব চ্যানেল তো আছেই, এর বাইরে আছে বিস্ট ফিল্যান্থ্রপি নামে বিশাল এক চ্যারিটি সংস্থা, ফিস্টেবলস নামে নিজের চকলেটের ব্র্যান্ড, ইউটিউবারদের জন্য অ্যানালিটিক্স টুল, এমনকি অ্যামাজন প্রাইমের সাথে একটা বিশাল শো। ভাবা যায় তার ব্যবসার পরিধিটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর ফল কি? তার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ এখন $1 বিলিয়ন। হ্যাঁ, $1 বিলিয়ন। যে ছেলেটা একদিন একটা ভাঙা ল্যাপটপ নিয়ে কাজ শুরু করেছিল, সে আজ এই বিশাল সাম্রাজ্যের মালিক। মিস্টার বেস্টের এই পুরো জার্নিটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই ক্রিয়েটর ইকোনমিতে সাফল্যের আসল চাবিকাঠিটা কি? ভিউ, টাকা, নাকি দর্শকের অটুট বিশ্বাস? উত্তরটা হয়তো মিস্টার বিস্টের গল্পেই লুকিয়ে আছে।